ক্রিস গেইল খান কোক থেকে শুরু করে যা দুনিয়ার আছেন আবার পারফর্ম করেন, এটা কি তামিম ইকবাল স্পন্সর করে? বাংলাদেশ দলে হয়ে গেছে কি সিনিয়র্স আর সুপিরিয়র্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চরিত্র বিভিন্ন সময় বদলে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল হারার পরে সব দায় গেছে ডিনারের উপর। তামিম ইকবাল প্লেয়ারদেরকে ডিনার করিয়েছে, সে কারণে প্লেয়াররা খারাপ খেলেছে। এটা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আসলে কি দোষ ডিনারের? সেই ডিনারে তো তাহিদুরই দোষ ছিল। সবচেয়ে মজার ব্যাপার কি যে বাংলাদেশ দল 2023 বিশ্বকাপে যখন তামিম ইকবালের ছায়াও ছিল না ওই এলাকায়, তখন বাংলাদেশ দল নেদারল্যান্ডসের কাছে হেরেছিল, 150 রান করতে পারে নাই। এটা বাদ দিলাম, বাংলাদেশ দল এর পরের বছর ইউএসএতে গিয়ে ইউএসএর মতো দলের বিপক্ষে T20 সিরিজে হেরেছে, তখন কি ওখানে তামিম ইকবাল ছিল? এখন ক্রিস গেইল যে কোনো ধরনের ফিটনেসের মধ্যে থাকেন না, খান কোক থেকে শুরু করে যা দুনিয়ার আছেন আবার পারফর্ম করেন, এটা কি তামিম ইকবাল স্পন্সর করে? এন্ড অফ দ্য ডে আপনার যদি কোয়ালিটি না থাকে, আপনি যাই খাবেন এটা আসলে ফ্যাক্টর না। একটা সময় আমরা যখন ছোটো ছিলাম আপনি দেখবেন যে কোকের গাড়িগুলো ছিল, আমরা যখন সাদা কালো টেলিভিশনে খেলা দেখতাম, কোক, পেপসির গাড়ি, মেরিন্ডার গাড়ি, ড্রিঙ্কস ব্রেক যখন হইতো ওই 15-16 ওভারের দিকে মাঠের মধ্যে ঢুকতো, ঠিক আছে। আজহারউদ্দিন অজয় জাদেজা ওটাই খাইতো, ঠিক আছে। সচিন তেন্ডুলকাররা তখন খেত। পানির বিরতি মানে তখন হচ্ছে কোকাকোলা পেপসি খাইতে হবে, সিস্টেমটা অনেকটা ওরকম ছিল। এরকম সবাই ডায়েট চার্ট মেনটেন করতো না। সেই সচিন তেন্ডুলকার কিন্তু 100টা সেঞ্চুরি মেরেছেন। সো এইগুলো আসলে আমার কাছে মনে হয় যে অন্যায়, অবিচার, অভিযোগ, যে একজন ক্রিকেটারের সাথে ডিনার করার কারণে বা ওইখানটায় গিয়ে অমুক খাবারটা খাওয়ার কারণে হচ্ছে বাকি সবাই ফেল করেছে। যদি সেরকমটা হতো তাহলে তামিম অথবা কোকাকোলা যে জায়গাগুলোতে ছিল না, সেটা হতে পারে ইউএসের বিপক্ষে বাংলাদেশ যখন খেলেছে, সেটা হতে পারে 2023 বিশ্বকাপে বাংলাদেশ যখন হেরেছে, সেটা হতে পারে বাংলাদেশ যখন আফগানিস্তানের বিপক্ষে ফার্স্ট এভার টেস্ট ম্যাচ তাদের চট্টগ্রামে গিয়ে নির্লজ্জভাবে হেরেছে, তখন তো তাহলে এই রিজেন্সগুলো আসার সুযোগ ছিল না, তাই না? সো এই দায় চাপানোর কোনো সুযোগ নেই। হালিম কে আনলো? আনেনি, বানিয়েছে। ভালো হলে আমি, খারাপ হলে ভাইয়া। দারুণ হয়েছে। সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হওয়ার পর, বাজেভাবে আউট হওয়ার পর ফিল সিমন্স তাদেরকে বকা দিয়েছেন। এবং আমরা গণমাধ্যমের বরাতে এটাও জেনেছি যে জুনিয়র ক্রিকেটাররা নাকি এর আগে কখনোই এমনটা দেখেনি যে মুশফিক মিরাজ মাহমুদুল্লাহর সঙ্গে এমন আচরণ আগে কেউ করেছে। বাট সত্য হচ্ছে যে এর আগেও মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এরকম অনেক ব্লান্ডার করেছে। তার মানে কি এই প্রশ্নটা দাঁড়ায় না, মনে আসে না যে তারা আগেও এমন করার পর তাদের বিরুদ্ধে কোনো জবাবদিহিতা ছিল না, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি? বাংলাদেশ দলে হয়ে গেছে কি সিনিয়র্স আর সুপিরিয়র্স। সো এই টেন্ডেন্সি থেকে বের হতে হবে। হোয়েভার ইউ আর নো ম্যাটার, হোয়েনেভার ইউ আর ইন দ্য ফিল্ড অ্যামাং আদার 10 ক্রিকেটার্স, আপনার রেসপন্সিবিলিটি বাকি সবার মতোই। আপনি খেয়াল করে দেখবেন যে যেই সময়টায় 3 উইকেট পড়ে গেল আফগানিস্তানের, দ্য ম্যাচ দে হ্যাড বিটেন ইংল্যান্ডকে, সেই পার্টিকুলার ম্যাচে আপনি খেয়াল করে দেখবেন যে 33-34 রানে 3 উইকেট পড়ে যাবার পরেও কিন্তু যেই ইব্রাহিম জাদরান তার থার্ড 50টা, যেহেতু তিনি 177 করেছেন, হি স্কোরড হিজ থার্ড 50 ইন 28 বলস। বাট 3 উইকেট পড়ে যাওয়ার পর কিন্তু তিনি খোলসবন্দি ছিলেন, এক্সিকিউট করার চেষ্টা করেছেন, টাইমের জন্য অপেক্ষা করেছেন, 49তম ওভার পর্যন্ত খেলেছেন। এখন একজন 23 বছর বয়সী জাদরান যদি এই ব্যাপারগুলো ফিল করতে পারেন, একজনের 40 চলছে আর একজনের 37 চলছে, দুজনের এজ প্লাস করলে 77 দাঁড়ায়, তারা যদি এটা করতে না পারেন, এটা তো বড় ব্যর্থতা। সো এই যে আমাদের একটা বাজে টেন্ডেন্সি সিনিয়র্স আর সুপিরিয়র্স, এটা থেকে ফিল সিমন্স বের হওয়ার চেষ্টা করেছেন। আমার কাছে মনে হয় দিস ইজ রিয়েলি আ গুড ইনিশিয়েটিভ। এবং বকা কিংবা হচ্ছে দায়ের জন্য হচ্ছে আপনার রেসপন্সিবল করা, এটা কোনোভাবেই ভুল কিছু না। জুনিয়ররা যেটা দেখেননি, এটা আরও আগে দেখা দরকার ছিল। আরও 10 বছর আগে যখন তারা এই ব্ল্যান্ডারগুলো করেছিল, যখন T20-তে আমরা দেখেছিলাম মাহমুদুল্লাহ মুশফিক পরপর 2 বেলা আউট হয়ে গিয়েছিল, বাংলাদেশ 1 রানের ব্যবধানে ভারতের কাছে হেরেছিল, তখন থেকে যদি এই কালচারটা শুরু হতো তাহলে আমাদের হয়তো অনেক ক্রুশিয়াল ম্যাচেস আমরা জিততে পারতাম। মুশফিক মাহমুদুল্লাহর অবসর নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, এবং আপনার ভিডিওতে দেখেছিলাম যে শেষ ম্যাচে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তারা অবসর নেওয়ার কথা ছিল বা নিত এরকম সম্ভাবনা। এখন তো সেই ম্যাচটা বৃষ্টির কারণে হয়নি, তাহলে তাদের অবসরটা কখন হচ্ছে, কবে হচ্ছে? এটা আসলে বলা খুব ডিফিকাল্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চরিত্র বিভিন্ন সময় বদলে যায়। ধরেন এরপরে বাংলাদেশ একটা টেস্ট সিরিজ খেলবে কোনো একটা দলের বিপক্ষে, ওখানটায় গিয়ে মুশফিকুর রহিম ধরেন 2টা ডাবল 100 মেরে দিলেন। এরপর শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড না, আপনি আমি আমরা সবাই এমন একটা পর্যায়ে নিয়ে যাবো যে যতক্ষণ না পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে মুশফিকুর রহিম খেলবে। আমাদের টেন্ডেন্সি খারাপ, আমার খারাপ, আপনার খারাপ, সমর্থকদের খারাপ, ক্রিকেট বোর্ডের খারাপ, ক্রিকেটারদের খারাপ। সো এই ঘটনাগুলো যখন ঘটে না, তখন আসলে আমাদের অমূলক ঘটনাগুলো ঘটে। রোহিত শর্মাকে BCCI বলেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তুমি জানিয়ে দিও হোয়াটস ইউর ফিউচার প্ল্যান। রোহিত শর্মাকে বলেছে ভাই। বিরাট কোহলি, রোহিত শর্মা তারা একই সাথে অবসর নিয়েছে T20 বিশ্বকাপ জিতে। বাংলাদেশের কোনো ক্রিকেটারের মধ্যে এই বোধটুকু নাই যে সম্মানের সাথে কিভাবে বিদায় নেওয়া যায় তামিম ইকবাল ছাড়া। সো আমার কাছে মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ
খুবই গুরুত্বপূর্ণ যে তারা লাস্ট ম্যাচ খেলতে পারেনি বৃষ্টির কারণে, এই না যে আরও কন্টিনিউ করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার প্ল্যানটা বলা উচিত এই সিনিয়র 2 ক্রিকেটারকে, যে তারা আসলে কতদিন তাদেরকে দেখতে চায়। তারপরের ঘটনা যদি মুশফিক মাহমুদুল্লাহ রিটায়ার না করে তাদেরকে ড্রপ করা হবে। বাট ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় শুড স্টেপ ফরওয়ার্ড এবং ক্রিকেটারদেরকে বলা উচিত যে তোমাদেরকে আমরা আগামী 1-2 সিরিজ দেখতে চাই বা এটাই লাস্ট। এই ক্লিয়ার কলটা ফ্রম দ্য ক্রিকেট বোর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কলটা দেওয়ার মতো কি মানে এই সাহসটা কি বোর্ডের আছে বা বোর্ডের হয়েছে এগুলো কখনো? না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগোর সাথে একটা মিল আছে, যে বাঘ কিন্তু পারফরমেন্স বাঘের মতো না। ক্রিকেট বোর্ডও তো আসলে বাঘকেই ক্যারি করে, কিন্তু ক্রিকেট বোর্ডের রোলটা কখনো অন্যায়ের বিরুদ্ধে আসলে সেই রকমভাবে হয়নি। সিনিয়র ক্রিকেটারদের ইস্যুতে যদি আপনি বলেন, ক্রিকেট বোর্ড কখনোই প্রপারলি স্পিক আউট করতে পারেনি। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমরা দেখেছি। আপনি খেয়াল করে দেখবেন যে টিম ম্যানেজমেন্ট কতটা বাজে হলে এবারে জাস্ট সেকেন্ড ম্যাচটা যদি আপনি খেয়াল করেন সেখানটায় ব্ল্যান্ডার করে। আপনি খেয়াল করে দেখবেন যে সেই পার্টিকুলার ম্যাচে সৌম্য সরকার কী হ্যাভ ড্রপড, সৌম্য সরকার ড্রপ করে আপনি মুশফিককে মানে জায়গাটা এনশিওর করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ঢুকেছে, তাই তো? আর মাহমুদুল্লাহ যদি ঢুকে, মাহমুদুল্লাহ তো ঢুকবে একজন মিডল অর্ডার ব্যাটারের জায়গায়। ধরলাম যে মিডল অর্ডার ব্যাটারের জায়গায় মাহমুদুল্লাহকে ঢুকাতে পারেননি আপনি, মাহমুদুল্লাহ ঢুকেছে সৌম্য সরকারের জায়গায়। সৌম্য সরকার চলে যাওয়ার কারণে ওপেনিংয়ে ব্ল্যাঙ্ক হয়েছে। ওপেনিংয়ে ব্ল্যাঙ্ক হওয়ার কারণে নাম্বার 3 ওপেনার হয়ে গেছে শান্ত। তাহলে আপনি থার্ড ওপেনার নিয়ে গেলেন কেন? আপনার যদি তৃতীয় ওপেনারের উপর ভরসা না থাকে তাহলে আপনি 15 জনের স্কোয়াডে ওই জায়গাটা নষ্ট করবেন কেন? আপনি এক্সট্রা বোলার নিতেন, সেটা হতে পারে স্পিনার, সেটা হতে পারে পেসার, আপনি মিডল অর্ডার ব্যাটার নিতেন, অপশন মারাতেন। আপনি সেটা করেন নাই। আপনি একজন ওপেনারকে সরিয়ে দিয়েছেন স্পেশালিস্ট ওপেনারের জায়গায়, আপনি স্পেশালিস্ট ওপেনার খেলাননি। তাহলে আপনি ওপেনার জায়গায় নষ্ট করলেন কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই ব্যাপারগুলো নিয়ে অ্যাকাউন্টেবল করবে না। বাংলাদেশে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা আমরা ভুলে যাই, কারণ এরপরে আরও একটা ভালো কিছু ঘটে, তখন আমরা মনে করি অতীতে যত অন্যায় হয়েছিল সব কিছু মাপ হয়ে গেছে। সম্মানজনক বিদায়ের কথা বলছেন যে আসলে রোহিত শর্মাকে ক্রিকেট বোর্ড বলে দিয়েছে যে আসলে তোমার প্ল্যানটা জানাও, বা রোহিত শর্মা, বিরাট কোহলি তারা টি-20 বিশ্বকাপ জেতার পর অবসর নিয়েছে। একই কাজটা কি মাহমুদুল্লাহ রিয়াদ করতে পারতেন না 2023 বিশ্বকাপের পর ওয়ানডে বিশ্বকাপে? তখন তো তার অবস্থানটা ছিল একদম টপে, মানে সবার কাছে তিনি কিন্তু হিরো ছিলেন। সেই সময়টা তিনি যদি বিদায় নিতেন, সারা জীবন ভক্তদের কাছে কিন্তু তিনি হিরো হিসেবে থাকতেন। মাহমুদুল্লাহ রিয়াদের এই কলটা যদি তখন আসতো, মাহমুদুল্লাহর সবচেয়ে কাছের মানুষরাও এক্সপেক্ট করছিল যে মাহমুদুল্লাহ ওখান থেকে বিদায় নিক। বিদায় মালা মানে কিন্তু ছোট হওয়া না, আপনাকে এটা বুঝতে হবে। ধরেন অনেক বড় বড় শিল্পপতিকে দেখবেন করে কি, যে সন্তানদের হাতে, পরের প্রজন্মের হাতে ব্যবসা দিয়ে দেয়। সিরিয়াসলি দেয়। কেন দেয়? কারণ নতুন আইডিয়া যেন, নতুন ইনোভেশনস যেন সেখানটায় কাজ করে। সো মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে যেভাবে ডিপ্রাইভ করা হয়েছিল বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ, ওই ওয়ার্ল্ড কাপে তিনি যখন হায়েস্ট রান গেটার হলেন, হায়েস্ট স্ট্রাইক রেটে ব্যাট করলেন, সর্বোচ্চ এভারেজ তার হলো, সর্বোচ্চ বেশি 6 তিনি মারলেন বাংলাদেশিদের হয়ে। এত সুন্দর মঞ্চ কি আর হইতে পারে বলেন? এই দারুণ মঞ্চটাকে মিস করে তিনি কন্টিনিউ করে গেলেন। এখন কন্টিনিউ করতে গিয়ে তিনি হয়তো লাস্ট 5 ম্যাচে 4টা 50 করেছেন। সেগুলো কিন্তু ভাই ইম্যাটেরিয়াল, সমালোচনা হচ্ছে। বাট ওখান থেকে যদি মাহমুদুল্লাহ সরে যেতেন, এটা বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে আইকনিক হতো। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি আজীবন তাকে মনে রাখতো অন্যভাবে। এই স্যাক্রিফাইসটা আমরা করতে চাই না। কেন করতে চাই না আমি জানি না। আফগানিস্তান যখন আসলে আইসিসি ইভেন্টগুলোতে ভালো করে, তখনই আসলে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়ে সবাই। একদম বাংলাদেশের ক্রিকেট ভক্তরা না, ইন্টারন্যাশনালি আমরা দেখি যে বাংলাদেশের সমালোচনা হয় যে আফগানিস্তান বাংলাদেশের কত পরে ক্রিকেটে এসে অনেক দূরে এগিয়ে গেছে। আসলে বাংলাদেশ কেন পারছে না? বাংলাদেশ পারছে না কারণ বাংলাদেশ, আপনি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের নাম কি বলেন? আমি জানি না, আমার জানা নেই। বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেনকে বলতে পারবেন? মেঘাসার বিরাজ। বাংলাদেশ দল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে? ফারুক আহমেদ। এটা তো না জানার কথা। আমরা আসলে অপ্রয়োজনীয় জিনিস মুখস্থ রাখি, আর ওরা প্রয়োজনীয় কাজটা করে, যে কারণে আফগানিস্তান বাংলাদেশের থেকে ভালো করে। উত্তর পেয়েছেন তো? আমাদের ডোমেস্টিক ক্রিকেট নিয়ে অনেক কথা হচ্ছে। আফগানিস্তানের ডোমেস্টিক ক্রিকেট অবকাঠামো আমাদের চেয়ে অনেক শক্তিশালী, কিন্তু অর্থের দিক থেকে আমরা তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে। এত অর্থ থাকার পরেও কেন ডোমেস্টিক ক্রিকেটটা বাংলাদেশে স্ট্রং করা যাচ্ছে না? এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি আসলে ইনভেস্ট করবেন নাকি ইন্টারেস্ট নেবেন, প্রশ্নটা ওখানটায়। আপনি 900 কোটিকে 1300 কোটি বানাইছেন, 400 কোটি বাড়ছে, আপনার 4টা মাঠ বাড়ে নাই। আপনি ওই 400 কোটি বাড়াইছেন ইন্টারেস্ট নিয়ে। এখন আপনি 1300 কোটি ইন্টারেস্ট খাইতেছেন। সো আপনি যদি সুদ খাইতে চান সেটা একরকম, আর আপনি যদি ইনভেস্ট করতে চান, মাঠ করতে চান, জিমনেশিয়াম করতে চান, একাডেমি করতে চান, হাই পারফরমেন্স সেন্টার করতে চান, সেটা একরকম। বাংলাদেশ দল, আমার কাছে মনে হয় বাংলাদেশ দল না, বাংলাদেশ ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড, তারা আসলে সুদে বিশ্বাসী, ইনভেস্টে না। বাংলাদেশ দলের সাবেক কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখ, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। বলা যায় সেই স্ট্যাটাসে অনেকগুলো অভিযোগ ছিল এবং পয়েন্ট আকারে তিনি তুলে ধরেছেন। তার মধ্যে একটা গুরুতর অভিযোগ ছিল যে টিম সিলেকশন হয় আসলে চেহারা দেখে। যে এইটার সঙ্গে আপনি কতটা একমত? চেহারা দেখে কতটুকু হয়, এটার হাতুড়া সিংয়ের সময় তো তিনি বলছেন চেহারা দেখে করবেন না, আবার চেহারা দেখেই করছিলেন। অনেকের চেহারা তার কাছে পছন্দ মনে হয়েছিল, তিনি যাদেরকে রাখছিলেন। অনেকের চেহারা তার কাছে পছন্দ মনে হয়নি, সেটাও তিনি রাখছিলেন। এখনও সেটা হয়।
মহসিন শেখের সাথে আমি একমত। যদি সেটা না হতো, এই যে সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি ডিফার করব যে সিনিয়র ক্রিকেটাররা কি বেশি পারিশ্রমিক পান কিনা, বা সবার তো অবস্থা একই রকম, ঠিক না, ম্যাচ বি তো সবারই সমান। তো আমি ডিফার করবো এই কারণে যে সবাই যদি সমান হয়, তাহলে যেই ছেলেটা 0 করার আগের ইনিংসে 73 করলেন, আর যেই ভদ্রলোক মুশফিকুর রহিম 0 করার আগের ইনিংসে 1 করলেন, আপনি 73 করা ছেলেটাকে বাদ দিলেন কেন? সবাই যদি সমান হয়, সবার সমান, তার মানে পারফরমেন্স যারটা বেশি ভালো আপনি তো তাকেই খেলাবেন। আপনি তাকে খেলাননি তো। সৌম্য সরকার নিউজিল্যান্ডের এগেনস্টে 169 এবং অপরাজিত 4, 2 ম্যাচ মিলে করেছেন 173। এরপরের ম্যাচটা তাকে আপনি খেলাতেন, আপনি খেলান নাই কারণ সবাই সমান না। বিপিএলটাকে অনেকে দায়ী করছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য, এবং কোচ সালাউদ্দিনও তিনি বলেছেন যে বিপিএল খেলার কারণে আসলে ওয়ানডের প্রস্তুতিটা নিতে পারেনি। একইভাবে IL T20 খেলে আফগানিস্তানের ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছেন, তারা কিন্তু ভালো করেছেন। এবং আমি সাবেক ক্রিকেটার সহ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, সবাই বিপিএলকে দোষ দিচ্ছে। বিপিএলটা তো দেশের ক্রিকেটের উন্নতির জন্য, এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে যে বিপিএল দেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে, এইটা নিয়ে আপনার কি মতামত? না, এটা শুনেন, IL T20-র মান, IL T20-র কম্পিটিশন, ওখানকার খেলোয়াড় কারা, আর বিপিএল মিগুয়েল কামিজরা খেলে এখানটায়। সো আপনাকে বিপিএলকে দায়ী করার যথেষ্ট কারণ রয়েছে। বিপিএলে ক্রিকেটাররা, বিদেশি ক্রিকেটাররা শেরাটন হোটেলে অবরুদ্ধ থাকে, তার কিট ব্যাগটা ওই বাস ড্রাইভার আটকে রাখছে। IL T20-তে আপনি চিন্তা করতে পারবেন, পৃথিবীর যে কোনো T20-তে আপনি চিন্তা করতে পারবেন, কর্পোরেট ক্রিকেট হয়, বিভিন্ন ব্যাঙ্কগুলো খেলে, ওখানে আপনি চিন্তা করতে পারবেন। সো এরকম একটা অস্থিরতার মধ্যে যখন আপনি যাবেন, এবং যেখানে পারফর্ম করার মতো সিচুয়েশনটা আসলে আপনার জন্য প্রপার না, আপনি হয়তো 100 মারছেন ঠিকই, 2 জন বোলার ভালো, বাকি 3 জন ভুয়া, তাদের এগেনস্টে হয়তো আপনি খেলছেন, আপনি আসল জায়গায় খেলতে পারেন না। ক্লোজ ডোর প্র্যাকটিস সেশনে বাংলাদেশ 400 রানস করেছিল 50 ওভার্সে, এখানে বাংলাদেশ 250 করতে পারেনি কোনো ম্যাচে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আদার ক্রিকেটার্স, আদার লিগস অ্যান্ড বিপিএল। সো বিপিএলকে রেসপন্সিবল করার যথেষ্ট কারণ আছে। তবে সালাউদ্দিন ভাই যে প্রশ্নটা তুলেছেন যে প্রস্তুতি ভালো হয়নি, এই প্রশ্ন খুবই যৌক্তিক, কিন্তু সালাউদ্দিন ভাই এই প্রশ্ন কেন হারার পরে তুললেন? সালাউদ্দিন ভাই যেহেতু ম্যানেজমেন্টের পার্ট, তার ডিসিশন মেকের জায়গায় একটা অবস্থান ছিল। বিপিএল চলাকালে সালাউদ্দিন ভাই ফ্রি ছিলেন। সালাউদ্দিন ভাই এই কথাটা, এই ভয়েস রেসটা কেন আগে করলেন না? যদি করে থাকেন ভালো, যদি করার পরে ওটা না শোনা হয়, সেটাও কিন্তু একটা বড় রিপোর্ট যে সালাউদ্দিন ভাই চেয়েছিলেন কিন্তু ওইভাবে প্রস্তুতি পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট করে নাই। আর যদি তিনি না করে থাকেন, এই অভিযোগ যে আমাদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেন, তাহলে সালাউদ্দিন ভাই প্রেস কনফারেন্সে বলার আগে ক্রিকেট বোর্ডকে বলা দরকার ছিল।